বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলাদেশের পরিস্থিতি এতদিন যেরকম সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছিল, সেটা তো চলছে প্রত্যেক দিন কোথাও না কোথাও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা তো ঘটছে। কিন্তু সেই সঙ্গে আওয়ামী লীগ যারা কর্মী, যারা 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আওয়ামী লীগ পন্থী যারা, অর্থাৎ শেখ হাসিনা দলের যারা সমর্থক, যারা নেতা নেত্রী, তাদের কাউকে রেহাই নয়। প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে, প্রতিটা কোণে কোণে, গ্রামে গঞ্জের কোণে কোণে কারা কারা আওয়ামী লীগ এই সমর্থক, তাদেরকে বাছাই করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। এক অমানবিক ঘটনা আমরা দেখলাম, বাংলাদেশের টিভিতেই আমরা দেখেছি। সেই ঘটনাটি কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধা, তার গলায় জুতোর মালা পরানো। কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থা করা হয়েছে এবং তাকে জুতোর মালা পরানোর অভিযোগ। রবিবার 14 গ্রামে কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটেছে এবং মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ওসি। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। কেন এই ঘটনা? আজকে যে বাংলাদেশ নাম, সে নামটি তো 1971 সাল যদি না হতো, স্বাধীন না হতো, তাহলে তো বাংলাদেশ নামটাই আসতো না। তাহলে কি বাংলাদেশের মানুষ আবার কি এই বাংলাদেশ নাম কি আবার মুছে ফেলার চেষ্টা করছিল? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মধুর হচ্ছে, নিশ্চয়ই হোক। একটা দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক মধুর হবে, এটাই তো সকলের কাম্য, সকলেই চান সেটা। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, ভারত যে বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে বিষিয়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এমনও হচ্ছে, আমরা দেখছি যে পাকিস্তান যে পণ্য ভারত থেকে কেনে, সেই পণ্য তারা ভারত থেকে কিনে নিয়ে পাকিস্তান বাংলাদেশকে বিক্রি করছে এবং বাংলাদেশ তাদের থেকে কিনছে, ভারত থেকে ডাইরেক্ট সরাসরি কিনছে না, অর্থাৎ বেশি দাম দিয়ে পাকিস্তান থেকে কিনছে, যেটা ভারতের কাছ থেকে বাংলাদেশ। কিন্তু এমনও আমরা দেখেছি। তো কি হবে, কি হতে চলেছে বাংলাদেশের আগামী পরিস্থিতি, আজকে আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো সঙ্গীত শিল্পী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজিয়া মুন্নির সঙ্গে। রাজিয়া ঢাকাতেই রয়েছে। রাজিয়া, আবারও স্বাগত। রাজিয়া মুন্নি, আপনাকে, আপনি ঢাকাতে রয়েছেন, পরিস্থিতি তো আমরা জানি কি হচ্ছে, যে পরিস্থিতি বাংলাদেশের, যে সম্পর্ক ভারতের সঙ্গে, সেটা তো মিশিয়ে দেওয়ার একটা যে চেষ্টা, একটা কৌশল, কি বলবেন? আগে আমি আব্দুল হাই কানু, যিনি একজন অশীতিপর মানুষ, তাকে যেভাবে হেনস্থা করা হলো, কি বলবেন? নমস্কার। আমি আসলে প্রতিবারই যখন এই অনুষ্ঠানে আসি, এই পর্যন্ত 5ই আগস্টের পরে যতগুলো অনুষ্ঠান আমি করেছি, কোনো অনুষ্ঠানে কোনো ভালো খবর বা ভালো কোনো মন নিয়ে আমি উপস্থিত হতে পারছি না। এটাই আমার ভীষণ কষ্টের একটি বিষয়। এবং গতকাল কুমিল্লায় যে মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান করা হয়েছে, আব্দুল হাই সাহেবকে, এর চেয়ে লজ্জার আর ধিক্কারজনক ঘটনা বোধহয় বাংলাদেশে আর হতে পারে না। একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে তাকে ঘুরানো হয়েছে গ্রামে, তার ঘর থেকে বের করা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে সে যেন ওই গ্রাম ছেড়ে চলে যায়। এটা যে কত জঘন্য একটা অপরাধ! এবং এটা জামাতে ইসলামী, মৌলবাদী, বিএনপি তারা করছে এবং বর্তমান সরকার এ ব্যাপারে শুরু থেকেই কোনো উদ্যোগ নিচ্ছিল না। এই যে দেশে নৈরাজ্য চলছে, যার জন্য এই নৈরাজ্যজনক অবস্থা ধারাবাহিকভাবে চলে আসছে 5ই আগস্টের পর থেকে, যেদিন থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেদিন থেকেই প্রতিটা দিন এই ধরনের ঘটনা ঘটছে, হত্যা, ধ্বংস, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের অপমান করা। আমার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এম এ রেজা, দাদাও ছিলেন। তো এটা যে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবেই নয়, শুধু বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে এটা যে কতটা লজ্জার আমাদের জন্য, কতটা কষ্টের। এবং এই বিষয়গুলোতে কি প্রমাণিত হয় যে পাকিস্তান আমাদের
দেশের বিরুদ্ধে লড়েছিল, পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধটা হয়েছিল। আজকে যখন ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার প্রয়াস চালাচ্ছে পাকিস্তান, বর্তমান সরকার, বিএনপি এবং বাংলাদেশের জামাত ইসলামী মৌলবাদীরা, সেই একই সময়কালে এই ঘটনাটি একেবারে সামঞ্জস্যপূর্ণ। কারণ তারা মুক্তিযুদ্ধের শক্তিকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করে না। এবং তাদের মধ্যে অনেকেই বলেছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটাই তারা মানেন না। তাদের কাছে 16ই ডিসেম্বর বিজয় দিবস না, এবং মুক্তিযুদ্ধ অর্থাৎ পাকিস্তানের সাথে বাংলাদেশ এক হয়ে থাকতো, পাকিস্তানের দ্বারা নির্যাতিত হতো, পাকিস্তান যে অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছিল পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলার মানুষের উপরে, সেটাই যেন বলবৎ থাকতো, সেটাই সঠিক ছিল। এটাই হচ্ছে তাদের সমস্ত কর্মকাণ্ডের সারমর্ম। এবং এ ধরনের ঘটনা এর আগেও হয়েছে 5ই আগস্টের পরে। এটা গতকালকেরটা হয়তো আমরা সদ্য ঘটনা হিসেবে দেখছি, কিন্তু তার আগেও হয়েছে। 5ই আগস্টের পর থেকে বিভিন্ন মুক্তিযোদ্ধারা, এই যে 16ই ডিসেম্বরে কয়েকজন মুক্তিযোদ্ধা গিয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য, তাদেরকেও চরমভাবে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর এই বছর 15ই আগস্টেও মুক্তিযোদ্ধাদেরকে 32 নম্বর থেকে চরমভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি পদে পদে তাদেরকে তাড়ানো হচ্ছে। কারণ এই যে সংঘবদ্ধ চক্র, পাকিস্তান, বাংলাদেশের মৌলবাদীরা, বিএনপি এবং বর্তমান সরকার, এই যে তাদের সংঘবদ্ধ চক্র, তারা প্রতি মুহূর্তে এগুলো করে যারা মুক্তিযুদ্ধর পক্ষে যারা ছিলেন, মুক্তিযুদ্ধর পক্ষের যারা শক্তি পরিবার, তাদের মন মানসিকতা, মনোবল, সংগ্রামী চেতনা সমস্ত কিছুকে তারা ধ্বংস করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যাতে অন্য মুক্তিযোদ্ধা পরিবার বা যারা আওয়ামী লীগের কর্মী আছে তাদের যেন মন ভেঙে যায়, তারা যেন সাহস না পায় কোনো প্রতিবাদ করার এবং মুক্তিযুদ্ধের কথা বলা। এই যে বিজয়ের মাস আমাদের ডিসেম্বর মাস, এই মাসের যে মানে একটা মহামূল্যবান যে একটা তাৎপর্য, সব বিষয়গুলোকে নষ্ট করার জন্য তারা এই ঘটনাগুলো একের পর এক ঘটাচ্ছে। আমরা এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে এর প্রতিবাদ জানিয়েছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা টাইম লাইনে প্রতিবাদ জানিয়েছি, বর্তমান সরকারকেও আহ্বান জানিয়েছি। কিন্তু বর্তমান সরকার বা প্রধান উপদেষ্টা ইউনূস এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। কারণ উনি দীর্ঘ সময় দেশের বাইরে থেকেছেন, দেশের প্রতি ওনার ভালোবাসা তো তৈরি হবে না, এটাই তো স্বাভাবিক। এবং উনি যদি যথাযথ পদক্ষেপ নিতেন, তাহলে এতদিনে এই ঘটনাগুলোর সুরাহা হতো। আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমরাও দেশের জন্য, আমার বাবা যুদ্ধ করেছেন, দাদা করেছেন। গতকালকে আমার বাসায় হামলার চেষ্টা হয়েছে, এটা আমি আমার নিজের কথা বলছি। গতকালকে আমার বাসায় হামলার চেষ্টা হয়েছে, একসাথে আমাদের বাসার গার্ডকে ধাক্কা দিয়ে অনেকগুলো লোক সন্ত্রাসীরা ঢুকে গেছিল বাসার ভিতরে, এবং আমাদের কয়েকটা গেট তালা মারা ছিল বলে তারা বাসার ভিতরে উপরে আসতে পারেনি। নিচে এসে তারা আমাদের ভাড়াটিয়া তাদেরকে হুমকি দিয়ে গেছে যে তাদের ভাড়া যেন তাদের কাছে দেয়া হয়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে তারা লুটতরাজ চালাচ্ছে, সিসি ক্যামেরা কেড়ে নিয়ে গেছে। আমাদের কথাগুলো এই জন্য বললাম যে আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন। সমগ্র মুক্তিযোদ্ধা পরিবার এবং বঙ্গবন্ধুর যারা অনুসারী এবং জননেত্রী শেখ হাসিনাকে যারা ভালোবাসে, তাদের সবাইকে গ্রাস করা হয়েছে একত্রিত ভাবে। তাদের ধারণা হচ্ছে যে একের পর এক প্রতিদিন যদি সিরিয়ালি একের পর এক এই নৈরাজ্যজনক ঘটনাগুলো চালিয়ে যাওয়া যায়, তাহলে একটা মানুষের মনে ধাক্কা খেতে 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 একটা সময় এই যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তারা ভেঙে পড়বে, তারা হেরে যাবে। একটা মুক্তিযুদ্ধ তারা করেছিল, এখন তারা আরেকটা প্রতিবাদের যুদ্ধ করছে, এই যুদ্ধে তারা হেরে যাবে। এবং তখনই পাকিস্তান তার যে আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশকে আবার গ্রাস করা, আবার বাংলাদেশকে এক করে অত্যাচার করা, সেই তাদের সেই কামনা বা তাদের সেই কনস্পিরেসি, সেই ষড়যন্ত্র যাই বলেন না কেন, সেটা বাস্তবায়িত করতে পারবে। এবং আমরা এর আগেও অনেক ধিক্কার জানিয়েছি, নিন্দা জানিয়েছি, আজকে আবার এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও আমি এই ঘটনাগুলোর ধিক্কার জানাচ্ছি। আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে যত জঙ্গি ধরা পড়েছিল, যারা জেলে ছিল, জেল থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা অনেকেই উপার বাংলায় চলে এসেছে। এবং উপার বাংলায় এসে যেটা আহ আহ মানে সন্ত্রাসমূলক কাজকর্ম, তার ভারতে বসে
ভারতের বিরুদ্ধে সন্ত্রাস তৈরি করার চেষ্টা, জম্মু কাশ্মীরে সন্ত্রাস তৈরি করার চেষ্টা এবং বিভিন্ন গোষ্ঠী তৈরি করে তাদেরকে মদত দিয়ে, টাকা পয়সা দিয়ে পাকিস্তানি মদতে কাজকর্ম করছে। এবং এই বাংলায় একের পর এক এখনো পর্যন্ত প্রায় 5 জনেরও বেশি, 6 জন মতন জঙ্গি ধরা পড়েছে, যারা বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জড়িত। এই জায়গা থেকে প্রশ্ন যে এইভাবে বাংলাদেশের যে যারা মানে বিভিন্ন অভিযোগে জেলে ছিল, সাজাপ্রাপ্ত আসামি ছিল, তাদেরকে এইভাবে ছেড়ে দিয়ে বাংলাদেশ কি প্রমাণ করতে চাইছে? তাদেরকে এইভাবে ছেড়ে দিয়ে বাংলাদেশ, আমি আসলে বাংলাদেশ বললে ভুল হবে, কারণ সমগ্র বাংলাদেশের মানুষ তো আর তাদের সাথে নেই। আমি বলবো যে বর্তমান সরকার কি প্রমাণ করতে চাইছে, এটা আমার প্রশ্ন হবে বাংলাদেশের জনগণ হিসেবে। কারণ বাংলাদেশ বললে এটা মনে হবে যে আমাদের সমগ্র বাংলাদেশিদের সমর্থন আছে, বিষয়টা তা নয়। বর্তমান সরকার এটা প্রমাণ করতে চাচ্ছে যে বর্তমান সরকারও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। কারণ বিভিন্ন যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের ফাঁসি হয়েছে, এবং তাদের যারা মদতদাতা ছিল এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে হত্যায় যাদের রায় হয়েছিল, জেলের রায়, এবং অনেকের যাবজ্জীবন কারাদণ্ড, সেই আসামিদেরকে ছাড়া হয়েছে। এদের মধ্যে 95 ভাগই হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলামীর অপরাধী। তাদেরকে ছাড়ার মাধ্যমে বর্তমান সরকার এটাই প্রমাণ করেছে মানুষের সামনে যে এই সরকার আসলে দেশের জন্য মঙ্গলজনক নয়। তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো নয়ই, বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য। কারণ বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য পাকিস্তানের যে ইন্ধন, সেই ইন্ধনের সাথে একাগ্রতা স্বীকার করেছে বিএনপি, জামাত এবং বর্তমান সরকার। এটা আমি বর্তমান সরকারকে আমি এই জন্য অভিযোগ দিব যে সরকার যদি তৎপর হতো, সরকার যদি আর্মি ফোর্স এবং পুলিশদেরকে যথাযথভাবে কড়াকড়ি নির্দেশনা দিত, তাহলে অবশ্যই এগুলো দমন করা যেত। এবং জেলখানা বলেন, কোর্ট বলেন, এবং পুলিশ প্রশাসন, আর্মি, এয়ারফোর্স, যাদের যেই বাহিনীগুলোই বলেন না কেন, প্রতিটা বাহিনী কিন্তু সরকারের নির্দেশনায় চালিত হয়। সরকারের বাইরে কিন্তু এগুলো না, এই প্রতিষ্ঠানগুলো না। তো সরকার যদি যথাযথ পদক্ষেপ নিত, বা প্রফেসর ইউনূসের যদি আসলে সদিচ্ছা থাকতো যে এই দেশে শৃঙ্খলা উনি বজায় রাখবেন, তাহলে উনি সঠিক পদক্ষেপ নিতেন এবং দৃঢ় হস্তে উনি এগুলো দমন করার জন্য প্রত্যেকটা বাহিনীকে নির্দেশ দিতেন। কারণ আমরা আগে দেখেছি, জননেত্রী শেখ হাসিনার সময় আমরা দেখেছি, যখন ছোটখাটো অপরাধও হয়েছে সেটার জন্য কিন্তু কঠিন শাস্তি হয়েছে, এবং অত্যন্ত সক্রিয় ছিল বাংলাদেশ আর্মি এবং পুলিশ প্রশাসন। এই যে যেমন আমাদের আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেও যে হামলা হয়েছে, আমরা জিডি করেছি, তখন পুলিশ তদন্তে এসে আমাদেরকে বলে গেল যে আসলে আপনারা তো জানেন আমাদের এ ব্যাপারে তেমন কিছু করার হাত নেই, আপনারা তাদের সাথে কিছু টাকা পয়সা দিয়ে একটা সমঝোতা করে নেন। এই যদি হয় একটা দেশের অবস্থা, একটা পুলিশ প্রশাসনের অবস্থা। সেই জন্যই আমি বলছি যে সরকার এটাই প্রমাণ করেছে যে সরকার এই দেশের ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু চায় না, এবং তারাও পাকিস্তানের মদতদাতা। পাকিস্তান চেয়েছিল আমাদের দেশকে ধ্বংস করতে, এবং বর্তমান সরকার তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এবং এটা আমি একটাই বলবো যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা সেটার প্রমাণ ইতিমধ্যে পেয়েছি। আপনি যেটা বলছিলেন যে আজকে ভারতে যে সমস্ত পণ্য বাংলাদেশে যায়, তো বাংলাদেশ যেগুলো আমদানি করে, তো সেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে তেমন কিছু, বিশেষ করে চিনি, আলু এবং আরো অন্য অন্য জিনিস, সম্প্রতি যেটা দেখা গেল যে বাংলাদেশ সেগুলো ভারতের থেকে না নিয়ে পাকিস্তানের থেকে নিচ্ছে, আর পাকিস্তান সেটা ভারতের থেকে নিচ্ছে। অর্থাৎ ভারত থেকে পাকিস্তান জিনিস নিচ্ছে এবং সেই জিনিসটা আবার বিক্রি করছে বাংলাদেশে। তার দামটা কি হয়? তাহলে এই যে সাধারণ মানুষের এই যে একটা বাংলাদেশ যদি ভারতের থেকে জিনিস কিনে নিয়ে যেত, তাহলে তো ভারত তো এখনো বন্ধ করেনি। ভারতের মানুষের দাবি ছিল যে বর্ডারে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু ভারতের সরকার, বন্ধু সরকার, তারা কিন্তু চায়নি। তারা যেমন শ্রীলঙ্কার পাশে ছিল, শ্রীলঙ্কার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, রাজাপক্ষে এবং ওখানকার রাষ্ট্রপতি যেভাবে অরাজকতা তৈরি হয়েছিল, সেই শ্রীলঙ্কার পাশে কিন্তু ভারত দাঁড়িয়েছিল। পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু তাই। ভারতের শত্রু হতে পারে পাকিস্তান, কিন্তু পাকিস্তানে যখন
একই অবস্থা যে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে যেভাবে টাকার দাম কমে গেল এবং একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো, ভারত কিন্তু পাকিস্তানকেও সাহায্য করেছে। সেই জায়গাটায় বাংলাদেশ নিজে অযাচিত ভাবে পাকিস্তানের থেকে জিনিস কিনছে, ভারতের দিকে নিচ্ছে না। তো তারা কি চায়, আর বাঙালি দেশের মানুষের মঙ্গল চায় কি? এই বিষয়ে আমি প্রথমে একটি কথা বলবো যে ভারত, আমি যেহেতু খুব নিরপেক্ষ ভাবেও বলি, নির্দ্বিধায় বলি, তাহলে এটা আমি আগেও বলেছি, আজকেও আমাকে বলতে হবে একই কথা, যে আমি মনে করি যে বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত। তার কারণ হচ্ছে, এটা আমরা মুখে বললে হবে না। ভারত 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখে এটা যেমন প্রমাণ করেছে, আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদেরকে আশ্রয় দিয়ে আবারও প্রমাণ করেছে। এবং প্রতি পদে পদে ভারত পরীক্ষিত বন্ধু হিসেবে তাদের শ্রেষ্ঠত্ব আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে বারবার প্রমাণ করেছে। এবং সদ্য ভারতের পররাষ্ট্র, আপনি এই কথাটা বলছেন 1971, শুধু তাই নয়, আমি বলি যে আপনি দেখবেন যে এই ভারতে কিন্তু যারা আজকে বিএনপি হোক বা জামাত ইসলাম হোক, যারাই হোক, তীব্র বিরোধিতা করছে, যারা বলছে কলকাতা দখল করবে, কখনো বলছে চিকেন নেক্সট তারা নিয়ে নেবে, এই যে যারা মানে নিজেদের বাংলাদেশের নিজস্ব শক্তি, সেনা বা শক্তি বা কতটা আছে জানি না, অন্য দেশের উপর নির্ভর করে তারা যে সমস্ত হুমকিগুলো দিচ্ছে, এবং সেগুলো হাস্যকর হুমকি। হ্যাঁ, সেগুলো নিয়ে আর কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি মিম তৈরি হচ্ছে, যে হাস্যকর উক্তি। অর্থাৎ সেই মানুষগুলো কিন্তু একটা সময়, খারাপ সময় কিন্তু দুর্দিনে এই ভারতেই আশ্রয় নিয়েছিলেন, কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন। আজকে তারা সেখানে বসে বা তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে এসেই তারা নিয়েছে, নিয়ে গিয়ে আজকে তারা বাংলাদেশে বসে এই সব অদ্ভুত কথাবার্তা বলছে। হ্যাঁ, বলুন। জি, আমি এটা আপনার সাথে একমত। আমিও এটা দেখেছি, কলকাতা দখল এবং বাংলাদেশের সাবেক কিছু সেনা প্রধান যারা জঙ্গি এবং বিএনপির ঘরানা থেকে এসেছে, তারা এটা নিয়ে আন্দোলন করেছে এবং খুব হাস্যরসের একটি উপাদান হয়েছে তারা, যে তারা ভারত আক্রমণ করবে, কলকাতা দখল করবে এবং 4 দিনে করবে। এবং এটাও তারা বলেছে যে আমরা ভারত কেন, আমেরিকাও আমরা দখল করতে সক্ষম। তো এই ধরনের হাস্যরসাত্মক কথা যারা বলে, আমি আসলে তাদের নিয়ে কথা বলে 2 মিনিট সময় নষ্ট করতে আমি চাই না। এটা হচ্ছে আমার বিষয়। আর যে বিষয়টা আমি সদ্য আমিও দেখেছি, যে তেল, চিনি থেকে শুরু করে আরো পণ্য যেটি পাকিস্তান ভারত থেকে নেয়, সেই পণ্য পাকিস্তান থেকে প্রায় দ্বিগুণ দামে বাংলাদেশে আনা হচ্ছে। কারণ পাকিস্তানের থেকে দূরত্ব যে ভৌগোলিক বাংলাদেশের, সেখানে ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু তেলের খরচ বেশি হচ্ছে, ট্রান্সপোর্টেশন খরচ বেশি হচ্ছে, যেহেতু পাকিস্তান আমাদের বর্ডার কান্ট্রি না, ভারত আমাদের বর্ডার কান্ট্রি। কিন্তু সেই দেশের অর্থ দিয়ে, এবং এই যে বর্তমান সরকার যে এই উদ্যোগটি নিয়েছেন, তারা যে বেশি অর্থ বিনষ্ট করে পাকিস্তান থেকে আনছেন, এই অর্থ তো কোনো ব্যক্তিগত মানুষের না, কোনো উপদেষ্টার ব্যক্তিগত ফান্ডের না, এটি বাংলাদেশের মানুষের টাকা। সেক্ষেত্রে যেই দেশ বাংলাদেশকে সবচেয়ে সস্তায় যথাযথ পণ্যটি দিবে, ভালো পণ্যটি দিবে, বাংলাদেশ তার থেকেই আনবে। এটা আমি বলবো না যে শুধু ভারত, এমনও যদি হতো যে আমাদের সীমা রেখায় অন্য কোনো দেশ আছে যারা আমাদেরকে ভারতের থেকে আর একটু কমে দিচ্ছে, আমি বলবো না যে তাহলে অন্ধভাবে ভারত থেকে আনতে হবে, না। আমরা ভারতকে যেমন ভালোবাসি, আমরা নিজেদের ভালোটাও তো চাই। কিন্তু এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে যে পাকিস্তান থেকে তারা আনছে, অর্থাৎ তারা পাকিস্তানের কাছে নিজেদেরকে প্রমাণ করতে চাচ্ছে যে আমরা আপনাদের জন্য দিনরাত মদদ দিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। এবং সদ্য পাকিস্তানের একজন ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে বাংলাদেশের উদ্দেশ্যে উনি বলেছেন, একজন পাকিস্তানি, যে হামারে ভাইকো কই ছুকার তো দেখে, এটি ভারতের উদ্দেশ্যে বলেছেন। তো এই যে কথাটি উনি বললেন যে আমাদের বাংলাদেশি ভাইদের কেউ স্পর্শ করে দেখুক, ওনাদের এই কথাটা 1971-এর 25শে মার্চ, যেদিন ওনারা গণহত্যা শুরু করে, সেদিন কোথায় ছিল? আজকে যখন ভারতের সাথে আমাদের বন্ধুত্ব একটি স্বর্ণালী যুগ অতিক্রম করছে, যেখানে ভারত 1971-এ আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে ভারতের সেনা বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের হাতে স্বাধীনতা এনে দিয়েছে, তখন পাকিস্তানের এই কথা কোথায় ছিল? পাকিস্তানের আসলে তখন থেকে একটি জেদ কাজ করেছে, যে এই ভারত বাংলাদেশকে স্বাধীন করার জন্য সহযোগিতা করলো, এই ভারতের সাথে বাংলাদেশের এই সম্পর্ক যদি আমরা ভেঙে দিতে পারি, ছিন্ন করতে পারি, কলুষিত করতে পারি,
তাহলে এটি আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে এটি যদি শুধু পাকিস্তান ভেবে থাকতো তাহলে আমাদের কোনো কষ্ট ছিল না। কষ্ট হচ্ছে যে বাংলাদেশেরই কিছু মানুষ, বিপদগামী মানুষ আমি বলবো, যারা মৌলবাদী, বিএনপি, এবং অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে বর্তমান সরকার এবং আমাদের বর্তমান সরকারের যে উপদেষ্টা, আমরা আসলে তাকে আমাদের সরকার মানি না, কারণ উনি তো অনির্বাচিত ভাবে, অসাংবিধানিক ভাবে ক্ষমতায় উড়ে এসে জুড়ে বসেছেন। এজন্য আমাদের সরকার কথাটিও আমি মনে করি না যে এখানে প্রযোজ্য। এবং এই যে দেশের প্রতি যদি সরকারের যারা দায়িত্বে আছেন তাদের ভালোবাসা থাকতো, বা এই জঙ্গিবাদী বিএনপি তাদের ভালোবাসা থাকতো, তাহলে দেশের 2টি টাকাও তারা নষ্ট করতো না এইভাবে পাকিস্তান থেকে পণ্য এনে। তো পাকিস্তান নিজেই যেখানে এই পণ্যগুলো উৎপাদনে সক্ষম না, পাকিস্তান নিজেই যেখানে ভারত থেকে পণ্যগুলো নিচ্ছে, সেখানে পাকিস্তান থেকে আনার তো কোনো যুক্তি হয় না। যুক্তি একটাই, যে আমাদের অর্থনীতিকে আরো ভেঙে দেওয়া, আরো দুর্বল করে দেওয়া, এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে বিষক্রিয়া মিশিয়ে আরো নষ্ট করে দেওয়া। কিন্তু আমি বলবো, আমি আমি এটি বিশ্বাসের সাথে বলতে চাই, দৃঢ়তার সাথে বলতে চাই, যে সত্যিকারের বন্ধুত্ব এত ঠুনকো হয় না যে কোনো ষড়যন্ত্র বা কোনো আহ অপরাজনীতি করে সেটিকে ধ্বংস করা যায়। ভারত বাংলাদেশের বন্ধু ছিল, আছে এবং থাকবে। জায়গা থেকে আমি শেষ প্রশ্ন, যে আমরা যেটা দেখি যে পাকিস্তানে যে সরকারি আসে তাদের কিন্তু আহ, ভারত বিরোধিতা করতেই হয়, নাহলে তারা সেখানকার সেনাবাহিনী টুকু করে বা সেখানকার মানুষকে সবসময় দেখিয়ে তারা ওই সরকারের ক্ষমতা থাকার চেষ্টা করে। সে ভুট্টোই হোক বা ইমরান খানই হোক। সেই ইমরান খান যিনি যখন ক্রিকেট খেলেছিলেন আমাদের এই কলকাতার ইডেন গার্ডেন্সে, ইমরান খানের সেই বোলিং দেখার জন্য উপচে পড়তো ভিড়। তখন কিন্তু পাকিস্তান বা ভারতের ইমরান খান নয়, ক্রিকেটার ইমরান খানকেই পছন্দ করতো সকলে, এবং ইমরান খানের খেলা দেখার জন্য মুখিয়ে থাকতো। যে ইমরান খান ভারতে এসে বিশেষ করে কলকাতায় খেলার জন্য মুখিয়ে থাকতো, সেই ইমরান খান যখন অতীতে বসলেন তিনি হয়ে গেলেন ভারত বিরোধী। তেমনি যারাই আজকে ক্ষমতায় আসছে পাকিস্তানে, ভারত বিরোধিতা তাদের মূল উদ্দেশ্যটাকে দেখাতে হয়। তেমনি বাংলাদেশ যেন কোথাও সেই দিকে কি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান, বিএনপি, বাংলাদেশের মৌলবাদী এবং বর্তমান সরকার। এই 4টি অ্যালাইন করে তারা এই 4টি জায়গা থেকে একটি যৌথ প্রক্রিয়া করে বাংলাদেশকে ভারত বিরোধী মনোভাবে তৈরি করা হচ্ছে। এটি খুব বড় একটি ষড়যন্ত্র। আমি বলবো যে যে ধরনের ষড়যন্ত্র জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছিল ছাত্র আন্দোলনের খোলসে, ঠিক একইভাবে আপনি দেখেন বাংলাদেশে ভারতের পতাকাকে পদদলিত করছে বুয়েটের ছাত্রদেরকে দিয়ে। তারা জানে যে যখন বাংলাদেশে ভারতের পতাকা পদদলিত হবে, এটার জবাবে ভারতের জনগণরাও বাংলাদেশের পতাকা পদদলিত করবে, এবং বাংলাদেশে ভারতীয় পণ্য জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা জানে যে ভারত আমাদের বাংলাদেশের অনেক বড় সংখ্যক ক্রেতা আছে যারা ভারতের পণ্য কিনে ব্যবহার করে। ভারতও আমাদের অনেক পণ্য নিয়ে যায় না যে তা নয়, কিন্তু এই যে জনগণের মনে কিছু কিছু বিষয় দিয়ে যে বিষক্রিয়া ঢুকিয়ে দেওয়া, এবং যেভাবে ছাত্র আন্দোলনের খোলসে ছাত্রদেরকে জঙ্গিবাদীরা, বিএনপিরা হত্যা করে জননেত্রী শেখ হাসিনার পুলিশ বাহিনীর নাম দিয়েছিল, এবং সেই ছাত্রদের অভিভাবকদের মধ্যে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছিল যে আমাদের সন্তানকে শেখ হাসিনার নির্দেশে মেরে ফেলা হচ্ছে। ঠিক একই জিনিস, একই থিওরি কিন্তু তারা আবার অ্যাপ্লাই করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক নষ্ট করার জন্য। কারণ যখন বাংলাদেশের পতাকা কলকাতায় বা ভারতের যে কোনো জায়গায় পদদলিত হবে, বাংলাদেশিদের মনে প্রতিক্রিয়া হবেই। কিন্তু আমরা যারা উপলব্ধি করি যে যেখানে একটি ভারতের পতাকা এই দেশে পদদলিত করা হয়েছে, যেই দেশটি আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, তাদের পতাকা আমরা আমাদের পতাকার সাথে সেলুট দিব, সেখানে ভারতের পতাকা পদদলিত করা হচ্ছে, তো সেই হিসাবে বাংলাদেশের পতাকা তারা পদদলিত করবে, এটাই তো স্বাভাবিক দৃশ্য। কিন্তু আমরা সেটা চাই না। এবং এই যে দেখেন কতভাবে সেন্টিমেন্ট গুলো তারা ক্রিয়েট করছে, কতভাবে করছে। এক হচ্ছে পতাকা দিয়ে, তারপর ভারতের
রাস্তায় তারা সাজিয়েছে যে যেটা ডাস্টবিন, সেখানে বাংলাদেশের পতাকার ডিজাইন দিয়ে যে ডাস্টবিনে বাংলাদেশের পতাকা মোড়ানো হয়েছে। এটি কিন্তু ভার্চুয়ালি করা হয়েছে, ভারতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আপনি ফটোশপের বরাতে কিন্তু এটি করা যায়, আমরা জানি। সেই বিষয়টি করা হয়েছে, অর্থাৎ মানুষের মনে ছোট 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 করে ভারত বিদ্বেষ যে সৃষ্টির যে প্রয়াস, এবং অনেকখানি যে সাকসেস হওয়া, যেভাবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা মানুষের বৈরী ভাব সৃষ্টি করতে কিছুটা হলেও সক্ষম হয়েছিল, ঠিক একইভাবে তারা সক্ষম কিছুটা হলেও হয়েছে ভারতের বিরুদ্ধে। এই যে যেমন বিএনপির নেতা রুহুল কবির রিজভী ওনার বউর শাড়ি পুড়িয়ে প্রমাণ করলেন যে উনি ভারতীয় পণ্য বর্জন করেছেন, এবং পরের দিন উনি টেবিলে থাক থাক করে এতগুলো ভারতীয় পণ্য সাজিয়েছেন পোড়ানোর জন্য, তাতে করে বোঝা গেল যে কি পরিমাণ ভারতীয় পণ্য উনি ব্যবহার করতেন। এবং ওনার হার্টের রিংটাও কিন্তু ভারতীয়, সেটা কিন্তু উনি তুলতে পারেননি। তো আমি আসলে যারা জঙ্গিবাদী মৌলবাদী তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় অগ্রসর হয়। তারা কিন্তু, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা যেমন কণ্ঠে গর্জন করে বলে ফেলি অনেক কিছু, তারা কিন্তু এটা করে না, তারা মাথা দিয়ে খেলে। তারা 10 বছর পরে চিন্তা করে যে কিভাবে পরবর্তী জেনারেশনেও একটি বিষক্রিয়া মিশিয়ে দেয়া যায় ভারতের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তারা 10 বছর পরে চিন্তা করে কিন্তু আজকে কাজ করে। এবং তারা দেখবেন আপনি, তারা মেধায় মননে এবং মেজাজে খুব ঠান্ডা থাকে। আমরা যে কুল কিলার একটি বলি, কুল কিলার একটি শব্দ আমরা ব্যবহার করি, তারা কিন্তু ঠিক এইরকম। তো তখন অনেকে, আমার আশেপাশে অনেকে বলছে যে ভারতে আমাদের পতাকা পোড়ানো হয়েছে, ভারতে আমাদের বাংলাদেশ হাই কমিশনে হামলা করা হয়েছে। তো এই যে তারা জানে যে কি করলে পাবলিক সেন্টিমেন্ট কোন দিকে যাবে, এবং এটি একটি নীল নকশা এঁকে খুব মাস্টার প্ল্যানে বেশ কয়েক বছর ধরে তারা এই প্ল্যান গুলো করছে, যেটিকে তারা এখন বাস্তবে রূপ দিয়েছে। কিন্তু আমি মনে করি না যে এর কোনোটাই স্থায়ী হবে, কারণ যেটা সত্য, যেটা ন্যায়, সেটা দুদিন পরে হলেও মানুষের সামনে চলে আসে। এই যে আজকে আমাদের দেশের অনেক মানুষ ভারতে বেড়াতে যেতে পারছে না, বেড়ানোটা আমি না হলে বাদই দিলাম, চিকিৎসার ভিসাও খুব সেন্সর করে দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের অনেক সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু ভিসা নেওয়ার চেষ্টা করছিল। সেই জন্য ভারত সরকার, আর এই যে একটা খুব সেন্সিটিভ সময় যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের, আমি বলবো সবচেয়ে খারাপ সময়টা আমরা পার করছি এখন আমাদের দুই দেশের সম্পর্কে। সেই সময়টায় এই যে ভিসার গুলো জটিলতা হওয়াতে অনেক মানুষ চিকিৎসায় যেতে পারছে না। এটিও তারা একটি মানে প্রক্রিয়া করেছে। তারা জানে যে ভারতের সরকার নিজেদের নিরাপত্তার জন্য ভিসা সীমিত করে দিবে, এবং এটাই করা উচিত। কারণ একটি দেশে যখন সন্ত্রাসী অনুপ্রবেশ ঘটতে থাকবে, সে দেশের সরকার নিশ্চয়ই ভিসা দিয়ে তাদেরকে আনবে না, কারণ কে সন্ত্রাসী কে সাধারণ আপনার ভ্রমণকারী, এটা তো আপনি সহজে শনাক্ত করতে পারবেন না। সাধারণ ভ্রমণকারী হয়ে যদি কেউ ভারতে যায়, এটা শনাক্ত করা যাবে না। যার জন্য সর্বসাকুল্যে ভারতের সরকার ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে, কিন্তু চিকিৎসা ভিসা সীমিত পরিসরে তারা দিচ্ছে। তো আমি সব কথার শেষে একটাই বলবো, যে ভারতের প্রতি যে বিষক্রিয়া তৈরি করার চেষ্টা করেছে জঙ্গিবাদীরা বা বর্তমান সরকার বা বিএনপি, এটি বিষক্রিয়া, এটি স্থায়ী হবে না। কারণ সত্য বা সঠিক যেটি, এটি দুদিন পরে হলেও মানুষের উপলব্ধিতে আসবে। এবং বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বের ভিত্তি এত দুর্বল না, এই শিকড় অনেক গভীরে, মাটির অনেক গভীরে, আর সম্পর্ক অনেক ঐতিহাসিক। এই ঠুনকো ঝড়ঝাপটাই এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। একদম ঠিক কথা। যে সামান্য কিছু মানুষের প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রচেষ্টায় ভারত বাংলাদেশের যে সম্পর্ক, বিশেষ করে আর্থিক সম্পর্ক, সেই আর্থিক সম্পর্ক তো মুছে ফেলা যাবে না। আপনি আমাকে জোর করে আজকে বলবেন যে আমি জামাত হবো, আমি বিএনপি হব, আওয়ামী লীগ করবো না, কিন্তু আপনি কি আমার এই হৃদয় থেকে সেটাকে সরিয়ে ফেলতে পারবেন? তো এই যে হৃদয়ের যে আর্থিক বিষয়টা, ভারত বাংলাদেশের মানুষের মধ্যে যে আর্থিক বিষয়টা, সেখানে কোনো দল নয়, সেখানে কোনো কিছু নয়। এই বাংলাদেশ নামটাই তো ভারতের জন্যই আজকে পাওয়া। তো সেই জায়গা থেকে কিছু মানুষ হয়তো করছেন, এটা আমরাও মনে করি সফল হবেন না। যারা করছেন আগামী দিনে তাদেরকে এর ফল ভুগতে হবে। অবশ্যই। মুন্নি, আপনি ভালো থাকবেন। আমরা চাই যে আপনিও মুক্তিযোদ্ধার পরিবার, আপনার সেখানেও আপনি এই অবস্থা বাংলাদেশ মুখ খুলছেন। আমরা জানি না সত্যি আমরা
মানে আপনার উপর আবার আক্রমণ নেমে আসবে কিনা। যাই হোক, আপনি সাবধানে থাকবেন, আমরা চাই যে আপনি সুস্থ থাকুন, আপনার পরিবার ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জি দাদা, আমার তরফ থেকে আমাদের ভারতবাসীর যারা আছেন, ভারতের বন্ধু যারা আছেন, সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমি একটি কথাই বলবো, আমরা বাংলাদেশ ভারতের যারা মৈত্রী আছি, যারা বাংলাদেশকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, আমরা একত্রিতভাবে যুদ্ধ করে যাব আমাদের এই সম্পর্ককে লালন করার জন্য। এই সম্পর্ক একটি গাছ, গাছের গোড়ায় পানি দিতে হবে, সার দিতে হবে, তাহলে আমাদের এই এই বন্ধুত্ব চিরতরে অম্লান থাকবে। আমরা সেটি করব, সেটিকে আমরা রক্ষা করব। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।